শুক্রবার রাত মানে ভূত আসার রাত। কিছু মানুষ ভূতে বিশ্বাস না করলেও ভয়ের অনুভূতি অস্বীকার করে না। শুরু করছি আরও একটি এপিসোড হরর FM 2.0। আজকে রয়েছে দুইটি ভৌতিক ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutergolp@gmail.com। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। এটি একটি মূলত ভয়েস ক্লিপ আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। সরাসরি চলে যাচ্ছি ভয়েস ক্লিপে। আশা করি লিসেনাররা আমার ঘটনাটি পছন্দ করবেন। ঘটনাটি আর কারোর সঙ্গে ঘটা নয়, আমারই ফ্যামিলিতে, আমারই চোখের সামনে, আমারই মেজ বোনের সঙ্গে ঘটা। ঘটনাটা একটু বড়, কিন্তু আমি এই ঘটনাটাকে শর্টকাটে বলার চেষ্টা করব। আশা করি সবাই ধৈর্য ধরে শুনবেন। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী। আমি ঢাকার কাজীপাড়ার কোন একটা বাড়িতে থাকি। আমরা থাকতাম চারতলাতে। আমাদের বাড়ির পাশ থেকেই একটা ফাঁকা জায়গা ছিল, একটা পুকুর ছিল এবং বাড়ির বিল্ডিং এর গা ঘেঁষে লম্বা লম্বা কিছু দেবদারু গাছ ছিল। ঘটনাটি ঘটে যখন দেবদারু গাছগুলো কেটে ফেলা হয়। তারপর থেকে হঠাৎ করে আমার বোন খুব অস্বাভাবিক আচরণ করা শুরু করে। চুপচাপ বসে বসে হাঁটুর মধ্যে মাথা গুজে দুলে দুলে কান্না করা, হাসি করা এবং খুব অস্বাভাবিক আচরণ করা। এই ঘটনাগুলোর সঙ্গে আমরা আগে অভ্যস্ত ছিলাম, বাট বিপত্তি ঘটে তখন যখন আমার পরীক্ষা খুব সন্নিকটে। আমি রাত 12টা-1টা করে যখন পড়তাম, তখন ঠিক আমার পেছনে ছিল বারান্দা। আমি ড্রয়িং রুমে পড়তাম, বারান্দায় ছিল থাই গ্লাস। ঠিক তখনই এসে জানলায় থাই গ্লাসে কেউ টোকা দিত। একবার, দুইবার, তিনবার, বারবার। আর টোকাগুলোর স্টাইল ছিল লাইক আঙুলটা উঁচু করে যখন আমরা জানালার মধ্যে টোকা দিই, ঠিক সেরকমই টোকা, কিন্তু টোকাগুলোর কিছু সংকেত ছিল, যেমন 3টা, 4টা। আর টোকাগুলো শুরু হতো ঠিক রাত 2টা থেকে 3টা পর্যন্ত টোকাগুলো চলতো এবং বারবার চলতো যতক্ষণ পর্যন্ত না আমরা রেসপন্স করি। তা আমি এই টোকাগুলোর সঙ্গে তখন অভ্যস্ত ছিলাম না, বিধায় আমি খুব ভয় পেয়ে যাই। এবং প্রথমে ভয় পাই না, প্রথমে আমি টোকার উৎসটা খোঁজা শুরু করি, কোত্থেকে আসছে। আর একবার বলে নিই, আমি থাকতাম আমার বোন দুলাভের সঙ্গে, তাদের বাড়িতে থেকে লেখাপড়া করতাম। তো আমার দুলাভাই ওইদিন কোনো কারণে বাড়িতে ছিল না। তো আমি টোকার উৎসগুলো খুঁজে না পেয়ে আমি গিয়ে চেক করি, আমার বোন দেখে দরজা বন্ধ, ও বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছে। তো আমি আর ওই দিন রাত্রে বেশিক্ষণ পড়াশোনা না করে আমি গিয়ে শুয়ে পড়ি। ঠিক পরদিনও সেম টোকা পড়া শুরু হয়। ওই দিন আর দুলাভাই ছিল। তা আমি ওই টোকার আওয়াজ শুনে আমি আস্তে করে গিয়ে আবার শুয়ে পড়ি। আমি ওই দিন বেশি রাত পর্যন্ত পড়ি না। ঠিক তার 5 থেকে 10 মিনিট পর আমার দুলাভাই উঠে এসে আমাকে ডাকে যে বাসায় বোধহয় চোর এসছে, আসো, বারান্দার দরজায় টোকা দিচ্ছে। বাট আমাদের দুজনের মাথায় তখন ছিল না যে আমরা থাকি 4 তলার উপর, এইখানে চোর আসা মোটেই সম্ভব না। কারণ আমাদের আশেপাশে বিল্ডিং নেই বললেই চলে। একটা বিল্ডিং আছে, তার সঙ্গে আমাদের বাড়ির দূরত্ব ছিল নিয়ার অ্যাবাউট 4 থেকে 5 ফুট। আর সেখানে কোনো কন্ডিশন ছিল না, সুতরাং ওইখান থেকে আসা একটু অসম্ভবই। তা আমার দুলাভাই বলে যে আমি ড্রয়িং রুম থেকে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, তুমি বারান্দায় গিয়ে জাস্ট দরজাটা খুলে দেখো কি আছে। তো যে কথা সেই কাজ, দুজনে দুটো লাঠি নিয়ে আমি চলে গেলাম বেডরুমের ভেতর থেকে বারান্দায়। ওই বারান্দাটাই আবার ওই ড্রয়িং রুমে আমি যেখানে বসে পড়তাম সেখান থেকে দেখা যেত। তা আমার বোন বারবার মানা করছিল যে বারান্দার দরজাটা খোলার দরকার নেই, কিন্তু আমি তখন ওর চেহারা এবং ওর গলার ভয়েস, আমি দুটোর দিকেই কর্ণপাত না করে আমি দরজাটা জাস্ট খুলে বারান্দায় গিয়ে 2-1টা চক্কর দিয়ে এসে দেখি যে আসলে বারান্দায় কিছু নেই। আর বারান্দাটার বর্ণনা একটু দিই। বারান্দাটা ছিল ড্রয়িং রুমটা ঠিক যতটা বড়, মাথা পর্যন্ত, এই পাশ থেকে আরো প্রায় 2.5 ফুট 3 ফুট এই রুমের দরজা, এই রুম থেকে যেই দরজাটা গিয়েছে আর কি, আর প্রশস্ত ছিল 3 ফুট। তো এই পর্যন্ত আমি প্রদক্ষিণ করে আস্তে আস্তে যতটা সময় হয়ে গেছে, এসে দেখি আমার বোন সে স্বাভাবিক পরিস্থিতিতে নেই। যে পরিস্থিতি ছিল সেটা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার বোন ফ্লোর থেকে কমসে কম 1 থেকে 2 হাত উপরে, যদি আমরা সেটা বলি 3 ফুট উপরে ফ্লোর থেকে। ততক্ষণ আমার দুলাভাই ঘরের ভেতর চলে এসে ওই কাণ্ড দেখে সেও ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। আমিও এক প্রকার অস্বাভাবিক হয়ে পড়ি যে কি হচ্ছে। আমার দুলাভাই যখন আমার হাত চেপে ধরে বলে এটা কি হচ্ছে, তাকে স্বাভাবিক করার জন্য আমি নিজে থেকেই অন্তরের ভেতর থেকে ভয় কাজ করতেছে, কিন্তু মুখের মধ্যে খুব জোরে একটা আওয়াজ করি যে নিচে রাখ,
এরকম একটা আওয়াজ করি। তখন আমার বোন ওই ভাসমান অবস্থায় বলতেছিল যে তোদের প্রত্যেকটাকে আমি মেরে ফেলবো, আমার কথা কেন শুনলি না, দরজাটা কেন খুললি। তো ওইরকম অবস্থা দেখে আবার চিৎকার করি যে নিচে রাখ। ঠিক তৎক্ষণাৎ তো ওই ভাসমান অবস্থা থেকে বিছানায় পড়ে যায়, পড়েই সেন্সলেস হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একটা, ওর বাচ্চাটা বয়স ছিল তখন 1.5 বছরের মতো, এবং বাচ্চাটা এতটাই চঞ্চল ছিল যে ঘুমিয়ে গেলে সে বিছানার এই পার ও পার এবং মানে খুব চঞ্চলতার মধ্যে থাকতো আর কি। কিন্তু এই ঘটনাটা যখন ঘটে তখন ওর ঘুম থেকে জেগে যায়, আর জেগে গিয়ে সে খুব শান্ত বাচ্চার মতো শুয়ে শুধু দেখলো, কোনো কথা নেই, বাচ্চা নেই। তো আমরা এই ঘটনা দেখার পরে আমরা খুব ভয়ে আমি আমার মাকে ফোন করি, পরদিন ফোন করে ওই ঘটনা সব বলার পর আমার মা আমার ফাদারকে নিয়ে ঢাকায় চলে আসে, দেরি না করে ঢাকায় চলে আসে। তখন আমি একটু স্বস্তি বোধ করি। এখন আমার পড়াশোনার মাত্রাটা একটু বেড়ে যায়, যেহেতু মা আসছে। মাকে জাস্ট আমি ড্রয়িং রুমে একটা সোফার উপরে শুয়ে রেখে আমি পড়তে থাকি, আমার ফাদার আমার রুমে গিয়ে শুয়ে থাকে। মোটামুটি ঘরের ভিতর লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে, আমাদের মনের সাহস সঞ্চার হয়েছে। তো ঠিক যেই সময়ে ডিস্টারবেন্সটা শুরু হয় ঠিক সেই সময় শুরু হয়ে গেল 2টা থেকে 3টার মধ্যে আর কি নক করা শুরু হয়। তখন আমার মাকে বললাম, আমার মা বললো যে তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে পড়ো। সে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুটো দিয়ে ঘর চতুর্দিকে বন্ধ করে, কিন্তু কোনোটা হচ্ছে না। এর মধ্যে একদিন আমাদের বাড়ির মালিকের যে ড্রাইভার, সে আমার ছাদে থাকতো, সে সকালবেলা আমাকে দেখে বলছে, মামা কাজ ছেড়ে চলে যাচ্ছি। পরে বললাম কেন? আমি জিজ্ঞাসা করলাম কেন চলে যাচ্ছে। তো আমি আপনার একটু কথা বলি, এটা কাউকে বলার দরকার নেই, আপনি শুধু জেনে রাখেন। আমি গতকাল ছাদে যখন শুয়েছিলাম, মানে ছাদে ওনাকে ছোট্ট একটা জায়গার মধ্যে 4-5 ফুট থেকে 6 ফুট একটা জায়গা স্কোয়ার করে নিয়ে ওনাকে একটা রুম করে দেওয়া হয়, এখানে জাস্ট উনি একাই থাকতে পারবে এইরকম। তো উনি নাকি 2:30-3টার দিকে যখন ওনার ঘুম ভেঙে যায়, উনি আবার একটা নেশা করতো, নেশাটা হচ্ছে গুল ব্যবহার করতো উনি। তো মুখে গুল দিয়ে উনি থুতু ফেলার জন্য ছোট একটা ভেন্টিলেটর, বাথরুমে যেরকম ভেন্টিলেটর থেকে ওরকম একটা ভেন্টিলেটর দিয়ে ওরা একটা জালনা করা ছিল, ওইটা খুলে উনি থুতু ফেলতে যায়। তখন উনি দেখছে নাকি একজন মানুষ হাঁটতেছে, কিন্তু তার অবয়বটা এমন যে তার কোনো মাথা নেই, এবং সে ওইটা দেখে ওই অবস্থাতে জানলাটা জাস্ট লাগিয়ে দিয়ে ভেতরে উনি এক প্রকার গুটি মেরে খুব ভয়ে এখানে রাত্রে অতিবাহিত করে ভোর হলেই সে বাড়িওয়ালাকে বলে আমি চলে যাবো, আমি এই অবস্থা। এর মাঝে ঘটনা ঘটতেছে, আরো অনেক ঘটনা ঘটতেছে, সময় অনেক বেশি নিয়ে ফেলছি। যাই হোক, তার মধ্যে একদিন একটা ঘটনা ঘটে এরকম যে আমরা সবাই শুয়ে আছি, আমি শুয়ে আছি, আমার মা শুয়ে আছে পাশে। আমার ফাদার তখন উনি স্মোকিং করতেন, তো উনি জানলার কাছে বসে রুমে বিছানায় কর্নারে বসে উনি সিগারেট খাচ্ছিলেন, জানলার বাইরে হাতটা বের করে দিয়ে। এর মধ্যে উনি খেয়াল করেন যে খুব জোরে একটা বাতাসের ঝাপটা জানলায় এসে লাগলো, এবং বাতাসটা ভেতরে ঢুকে কোন একটা অভাবে হয়ে হেঁটে চলে যাচ্ছিল। তো আমার ফাদার এটাতে ওই অভাবটাকে ফলো করতে গিয়ে দেখেন আমার বোনের দরজায় গিয়ে অভাবটা মিলিয়ে যায়, এবং উনি ওই দিন রাত্রে খুব ভয় পেয়ে যান, কাউকে কিছু বলেন না। পরদিন সকালে বলেন যে আমাদের এইটাই এরকম কোনো কিছুতে হবে না, এটাতে কোনো একটা হুজুর লাগবে বা ঘর বন্ধ দেওয়া দরকার। আবার ঠিক যেদিন আব্বাই ঘটনা বলছে, তারপরে ওই দিনই সন্ধ্যায় যখন আমার দুলাভাই বাড়িতে আসেন, ঠিক উঠতে পথে বাড়িওয়ালা থাকতো 3 তলা, তো ওনার বাচ্চাটাকে সিঁড়ির ঘরে বসে খাওয়াচ্ছিলেন রাত 8টার দিকে। তো উনি যখন সিঁড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মানে একটা সিঁড়ি পার হয়ে আরেকটা সিঁড়িতে চলে, তখন বাচ্চাটাকে দেখে উনি বলে কি খবর বাবু, কেমন আছো, এরকম করে। তখন বাচ্চাটা খুব ভয় পেয়ে যায়, এবং এই ভয় পাওয়াতে বাচ্চাটাকে প্রচুর জ্বর চলে আসে। তারা একটা হুজুর ডাকে, হুজুরটা বংশাল থেকে কোথা থেকে আসে হুজুরটা। তো হুজুরটা আসাতে যখন বাচ্চার জ্বর, তারপরে ওই ড্রাইভার উপরে এটা দেখলো, তো আমিও হুজুরকে বললাম যে আপনি আমার বাসায় একটু আসবেন, আমার বোনেরও কিছু প্রবলেম হচ্ছে। তো হুজুর গেল। তো এখানে একটা ইনসিডেন্ট ঘটে। হুজুর যাওয়ার পরে আমাকে বলে যে একটা শলার ঝাড়ু লাগবে, মানে যেটা নারকেলের পাতা থেকে যে ঝাড়ুটা হয়, শলার ঝাড়ু লাগবে, আর একটু তাগি লাগবে, কালো সুতা যেটাকে বলি আমরা। আমি যেই কথা সেই কাজ ব্যবস্থা করে দিলাম। তো হুজুর আমাকে বললো যে আপনি ঘরে আসবেন না, ওনার হাজবেন্ডকে পাঠান। আমি বললাম দেখেন, ওনার হাজবেন্ড না, আমাকেই ডাকেন, কারণ আমি যতটা করতে পারবো উনি ততটা আপনাকে সহযোগিতা করতে পারবে না। বলছে না, এখানে হাজবেন্ডকেই লাগবে। ঠিক আছে, হাজবেন্ডকে নেন। তো আমাকে রুমে ঢুকতে দিল না, আমি ড্রয়িং রুমে বসাচ্ছিলাম সোফায়, কারণ আমি জানি কিছু একটা ঘটবে। তো হুজুর যখন ওনার গায়ে সুরা পড়ে ফু দিচ্ছিল, আর দুলাভাইকে বলছিল যে আপনি ঝাড়ু দিয়ে গায়ে বুলাই দিবেন, আগা মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বুলাতে থাকবেন। আর হুজুর ফু দিয়ে তাকে গিরা দিচ্ছিল। ঠিক এই মুহূর্তে আমার বোন ঠিক বাহুবলীর মতো উঠে হুজুরকে কলারটা ধরে হাত দিয়ে উঁচু করে আলমারি মাথায় উঠে ফেললো এরকম করে। হুজুর তো কোনো মতে ছড়ায় এখান থেকে পালায় যে বাড়িওয়ালার ঘরে গিয়ে ঢুকলো, গিয়ে এবার বাড়িওয়ালাকে সব বলে দিল যে প্রবলেম ওনার মধ্যে, এর থেকে প্রবলেম হচ্ছে। পরে আমি আবার গেলাম হুজুরকে বললাম যে কি অবস্থা। তো হুজুর বলছে যে আমি আজকে কিছু করতে পারবো না, কারণ আমার সঙ্গে আজকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নাই।
তবে আমি একটা তাবিজ পাঠিয়ে দিব আপনাকে। যাই হোক, পরবর্তী উনি সে তাবিজ আর পাঠায় নাই। প্রবলেম আরো প্রকোপ হতে শুরু করলো। আশেপাশে ভাড়াটেরা খুব ভয়ে তটস্থ থাকতো। তো মোটামুটি ধরে নিল যে আমাদের জন্য তাদের প্রবলেম হচ্ছে। তো আমি বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে দিলাম যে আমরা চলে যাব। বাড়িওয়ালা খুব খুশি। যাই হোক, পরে আমি প্রবলেম সলভ করলাম। আমি ওকে খুলনার কোনো এক ভালো কামেলের কাছে নিয়ে উনি প্রবলেম সলভ করে দিল। বাট প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার বোনের যেটা ছিল ছোটবেলা থেকে। ও যখন অনেক ছোট, লাইক 7-8 বছর বয়স, তখন থেকে প্রবলেমটার সূত্রপাত হয় আমাদের বাড়ি অ্যাকচুয়ালি খুলনাতে। আমাদের বাড়ি ছিল টিবি বান্ডার রোডে। সে বাড়িটা এখনো আছে। আমাদের বাড়ির পাশে ছিল এক হুজুরের বাড়ি। সেই হুজুরের ওয়াইফের সঙ্গে ছিল নিয়ার অ্যাবাউট অনেকগুলা জিন, যতটুকু শুনেছি। আমাদের এখান থেকে নোয়াপাড়া পীর সাহেব যখন আসছিলেন ওনার এই জিনগুলো ছড়ানোর জন্য, তখন আমার বোন আমাকে কোলে করে নিয়ে ওই জিন ছড়ানো দেখতে যাচ্ছিলেন। তারপর থেকেও এটা দ্বারা প্রভাবিত, অনেকদিন হসপিটালেও ছিল। আর মোটামুটি এখন আমার বোন পুরোটাই আমরা চমৎকার একটি অডিও রেকর্ড শুনে ফেললাম। আপনারা চাইলেও আমাদেরকে লিখে অথবা ভয়েস রেকর্ডের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sendbhutergolpo@gmail.com। ঘটনাটি ভালো লেগে থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং সাপোর্ট করতে পারেন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করবে পরবর্তী ঘটনার জন্য। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। এটি মূলত একটি ইমেল পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের একজন লিসেনার। তার নাম প্রকাশ করতে তিনি নিষেধ করেছেন বলে তার নাম আমরা প্রকাশ করছি না। সো সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটি মূলত আমার এক দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি মূলত ঘটেছে 2018 সালের দিকে, কোন মাস মনে নেই। আমার দাদা ও তার বন্ধুরা মিলে প্ল্যান করে যে তারা দার্জিলিংয়ে ঘুরতে যাবে উইথ দেয়ার ফ্যামিলি, লাইক 3টে বন্ধু এবং তাদের বউ। বেসিক্যালি 3টে কাপেল যাবে ঘুরতে। এদের মধ্যে একটা কাপেল দুজনই ভূত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনা করেছে। সো ওরা হুট করে ডিসাইড করেছে অ্যান্ড পরের দিনই গাড়ি করে বেরিয়ে গেছে। কোনো হোটেল বুক করা হয়নি তাড়াহুড়োতে। সো ওরা ওখানে গিয়ে র্যান্ডম একটা হোটেল চুজ করেছে। আমার যেই দাদাটা ছিল তাদের রুমগুলো খুব একটা ভালো লাগেনি, কজ একটু ড্যাম পড়া ঘরগুলো ছিল। অ্যান্ড তারপর পাশাপাশি কোনো রুম পায়নি। 3জনের 3টি ডিপ ফ্লোরে রুম পেয়েছে। দেন সবাই ডিসাইড করেছে ফ্রেশ হয়ে যারা 3rd ফ্লোরে রুম পেয়েছে তাদের রুমে আড্ডা দিবে, কজ ওই রুমটা 3টি রুমের মধ্যে বেস্ট রুম ছিল। সো সবাই ফ্রেশ হতে গিয়েছে। এর মধ্যে বলে রাখা ভালো, প্রত্যেকটা রুমেই ব্যালকনি ছিল এবং ব্যালকনিতে একটি করে দোলনার ব্যবস্থা করা ছিল। এবার আস্তে আস্তে সবাই ফ্রেশ হয়ে ওই 3rd ফ্লোরওয়ালার রুমে আসতে থাকে এবং বসে আড্ডা শুরু করে। কিন্তু অদিতি বলে একজন অনেকক্ষণ ধরে আসছে না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তখনও না আসায় সবাই মিলে ডিসাইড করে অদিতির রুমে গিয়ে আড্ডাটা দিবে। তখন সবাই অদিতির রুমে গিয়ে দেখে অদিতি বারান্দার দোলনায় বসে চুল ছেড়ে অস্বাভাবিকভাবে দোল খাচ্ছে। এমনভাবে কোনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব না দোল খাওয়া। অদিতি খুব জোরে ও ভয়ঙ্করভাবে হাসছিল। তো যে ফ্রেন্ডটা এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়াশোনা করেছে সে গিয়ে পা ধরে নামিয়েছে দোলনা থেকে এবং ঘরে নিয়ে এসেছে। দেন আমার দাদা এবং বাকি সবাই হাত পা ধরেছে। তখনও ওই অদিতি পাগলের মতো হাসছে। সো ওই আঙ্কেলটা বুঝতে পারছে কোনো কিছু একটা হয়েছে। তারপর ওই আঙ্কেল অনেক কোশ্চেন করলো, তারপরও বলল ইনোসেন্টকে হার্ট করে কিছু হবে না। সো
শুক্রবার রাত মানে ভূত আসার রাত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হরর FM 2.0 নতুন একটি এপিসোড। আজকেও রয়েছে ভয়ানক দুইটি ঘটনা যারা আমাদের ইমেল করে পাঠিয়েছেন। আপনি চাইলে আপনিও আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutergolpo@gmail.com। শুক্রবার রাত মানেই ভূত আসবে। আপনারা শুনছেন হরর FM 2.0। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। এটি একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ বাপ্পি। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক তার মতোই পড়ার চেষ্টা করছি। অনলাইনে ঘাটাঘাটি করে একটি বইয়ের সম্পর্কে জানতে পারি। এই বইয়ের ব্যাপারে আমি কিছু তথ্য দিয়ে রাখি। এই বইটা যাদের কাছে থাকে তারা নানা ধরনের প্যারানরমাল অনুভূতির মুখোমুখি হন। তাই আমিও ইন্টারনেটে অনেক চেষ্টার পরে খুঁজে পাই কাঙ্ক্ষিত বইটি। কিন্তু একটি বিষয়ে বলে রাখা ভালো, বইয়ের PDF ফাইল হিসেবে আমি 3টি পাতার বেশি নামাতে পাই। ওই 3টে পৃষ্ঠা পড়ে যা বুঝলাম যে এতে জিন আর শয়তানদের সম্পর্কে নানা প্রকার তথ্য দেওয়া হয়েছে। ঘটনার দিন রাতের বেলা প্রায় 3টের দিকে আমি আমার টেবিলে বসেই বই পড়ছিলাম। আমার বাবা মা তাদের নিজেদের ঘরে আর আমার বড় ভাই গেস্ট রুমে ঘুমাচ্ছিলেন, তাই তার নিজের রুমটা ফাঁকা ছিল। রাত প্রায় 3:15 আমি হঠাৎ একটা পায়ের আওয়াজ পাই। কেউ জোরে জোরে পায়ের আওয়াজ ফেললে যেমন হয় ঠিক তেমন। একটু পরে আমি আমার ভাইয়ের দরজায় ঝোলানো ঝুনঝুনির আওয়াজ পাই, সেই সাথে ঠাস করে দরজা লাগানোর আওয়াজও পাই। বুঝতে পারলাম কেউ আমার ভাইয়ের রুমে গেছে। আমার ভাই নিজেই হয়তো রুমে গেছে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমি কোনো লাইটের আলো দেখতে পাই না। খটকা লাগে এখানে। ভাইয়া সাধারণত রুমে ঢুকলে লাইট জ্বালায়। ব্যাপারটা দেখে আমি ভাইয়ের রুমে দিকে যাই। গেস্ট রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি ভাইয়া সেখানেই ঘুমাচ্ছে। তার মানে ভাইয়া তার রুমে যায়নি। বা আমার রুমের সামনে গিয়ে দেখি তারাও ঘুমাচ্ছেন, অথচ ভাইয়ার রুমে দরজা তখনও বন্ধ ছিল। আমি বেশ ভয় পেয়ে যাই, কে গেল তাহলে সেই রুমে। আমি আবার আমার টেবিলে ফিরে গিয়ে পড়তে বসি। ভাবি যে হয়তো না ঘুমের কারণেই এমনটা হয়েছে। হঠাৎ আবার রুমের দরজা খোলার শব্দ। আমি আবার রুমের বাইরে তাকিয়ে কান খাড়া করে রাখি। শুনলাম কে জানি ধপ ধপ করে এগিয়ে আসছে। একটু পর পাকঘরের পর্দা উঠতে দেখলাম। তার মানে কেউ একজন পাকঘরে ঢুকেছে। কিন্তু কোনো লাইট জ্বললো না, আবার কোনো আওয়াজও হলো না। আমি সময় নষ্ট না করি ঘুমিয়ে পড়ি। তার কিছুদিন পর আমার মা তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি ওঠেন। তার একটা অভ্যাস হলো ঘর অন্ধকার করে নামাজ পড়া। তিনি আমার ভাইয়ের রুমে নামাজ পড়েন। নামাজ পড়তে দাঁড়িয়ে আম্মু যখন নাকি সেজদা দিতে যায় তখন তিনি মাথার সামনে পায়ের স্পর্শ পান। কিন্তু মা সেজদা শেষ করেই ওঠেন। আবার সেজদা দিতে গিয়ে একই রকম পায়ের স্পর্শ পান, যেন তার মাথার সামনে কেউ বসে আছে। তিনি জানতেন তাহাজ্জুদের নামাজ যারা পড়েন তারা এমন অবস্থার শিকার হন। তাদেরকে নাকি ভয় দেখানো হয়। মুনাজাতের সময় হঠাৎ তার কানে বাইরের দরজার টোকা দেওয়ার আওয়াজ আসে। তিনি মুনাজাত শেষ করে গিয়ে দরজা খুলে দেখেন কেউ নেই। তিনি সামান্য ভয় পেয়ে কোরআন শরীফ পড়তে বসেন আর আবার সেই টোকার আওয়াজ পান, এবার বেশ জোরে জোরে। কিন্তু এবার তিনি ওঠেন, চুপচাপ কোরআন পাঠ চালিয়ে যান। কোরআন পাঠ প্রায় শেষের দিকে এমন সময় তিনি পাকঘরের দরজার সামনে একটা কালো বিড়াল দাঁড়িয়ে থাকতে দেখেন। বিড়ালটা তার দিকে এক নাগাড়ে তাকিয়েছিল। মা সেটাকে তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা যায় না। তিনি যা বোঝার বুঝে যায় এটা কোনো স্বাভাবিক বিড়াল না। মনে হয় যেন এটা মার কোরআন তেলাওয়াত শোনার জন্যই বসেছিল, কেননা কোরআন পাঠ শেষ হবার সাথে সাথেই সেটা চলে যায়। মা সেটার পিছু নিয়ে পাকঘরে ঢুকে দেখেন পাকঘরের জানালা বন্ধ, ভেতরে ঢোকার সামান্যতম জায়গা নেই। সেদিনই আমি আমার কম্পিউটার থেকে নেট থেকে নামানো সেই বইয়ের 3টি পৃষ্ঠা ডিলিট করে দিই। চমৎকার একটি ছোট্ট ঘটনা আমরা শুনে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের সঙ্গেও এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutergolpo@gmail.com। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার।
শুক্রবার রাত মানে ভূত আসার রাত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হরর এফএম 2.0 নতুন একটি এপিসোড। আজকেও রয়েছে ভয়ানক দুইটি ঘটনা যারা আমাদের ইমেল করে পাঠিয়েছেন। আপনি চাইলে আপনিও আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutegolpo@gmail.com। আপনারা শুনছেন হরর এফএম 2.0। আমরা এখন চলে যাব আরও একটি ঘটনায়। এটি একটি ছোট্ট একটি ঘটনা, কিন্তু বেশ ভয়ের একটি ঘটনা। যিনি পাঠিয়েছেন তার নাম শিহাব হোসেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। এখন যে ঘটনাটি বলবো সেটা আমার এক বন্ধুর বাসায় ঘটা ঘটনা। তারা যে বাসাটিতে থাকতো সেখানে আগে একটা পরিবার থাকতো, তা প্রায় 10 থেকে 12 বছর আগে। এক ঈদে ওই পরিবারের যিনি কর্তা তিনি বিশেষ প্রয়োজনে কুমিল্লায় যান। যাবার পথে তার বাস অ্যাক্সিডেন্ট করে। এতে বহু লোক আহত ও নিহত হয়। এর মধ্যে তিনিও আহত হন। লোকটাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। তার শরীরের প্রায় সবগুলো হাড় ভেঙে গিয়েছিল, মাথা পুরো থেতলে গিয়েছিল, কোমরের নিচের অংশটুকু ছিল না বললেই চলে। তিনি যে বাসাটিতে থাকতেন সেখানে তার লাশ নিয়ে আসা হয়, কিন্তু তার দেহটি সেই বাসা ছেড়ে গেলেও তার আত্মা সেই বাসা এখনো ছেড়ে যায়নি। এই বাসাটিতে কোনো ভাড়াটিয়াই 2 থেকে 3 মাসের বেশি থাকতে পারে না। বাড়ির মালিকও বাসা ভাড়া দেওয়ার সময় কিছু বলেন না। আমার বন্ধুর পরিবার যখন ভাড়া নিতে যায় তখন বাড়িওয়ালা শুধু এইটুকুই বলে যে এই বাসা 1 বছরের আগে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। তারা তা মেনেও নেয়, কিন্তু বাসায় ওঠার কয়েকদিনের মধ্যেই ঘটনা ঘটা শুরু হয়। আমার বন্ধুটির রাত জেগে পড়ার অভ্যাস। এক রাতে সে পড়ছিল, সময় তখন 1:30 কি 2টা। হঠাৎ তাদের বারান্দার শেষ মাথায় ধপ ধপ 2টা আওয়াজ হয়। ভুল শুনেছে ভেবে বন্ধুটি আবার পড়ায় মন দেয়। আবারও একটা শব্দ হয়, ধপ ধপ। এবার সে বারান্দায় তাকায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সে দেখতে পায় সাদা আলখিল্লার মতো পড়া কি যেন একটা মাটিতে লাফাচ্ছে। মাথার নিচের অংশটুকু স্বাভাবিক, কিন্তু মাথা অস্বাভাবিক রকমের বড়। চোখের অংশটুকুতে যেন আগুন জ্বলছে। হঠাৎ সেই ছায়াটা তার রুমের দিকে সেভাবেই লাফাতে লাফাতে আসতে থাকে। আমার বন্ধু ভয়ে তার বইয়ের দিকে তাকিয়ে থাকে। এমন সময় সে টের পায় যে ছায়াটা তার দরজা দিয়ে তার রুমে ঢুকেছে। তার সামনে একটা গ্লাস রাখা ছিল, সে গ্লাসের ঠিক তার পিছনেই সে ছায়ার প্রতিবিম্ব দেখতে পায়। এমন পর্যায়ে সেই ছায়াটা দক্ষিণ দিকে একটি জানালায় গিয়ে মিলিয়ে যায়। তার বাসার সবাইকে জানালেও কেউ তা বিশ্বাস করে না। সেদিন রাতে গায়ে কাঁটা দেওয়ার মতো আরেকটি ঘটনা ঘটে। আমার ওই বন্ধুটি পড়ছিল, কেননা পরের দিন তার HSC পরীক্ষা ছিল। এমন সময় সে পায়ের আওয়াজ পায়। সে বুঝতে পারে কিছু একটা তার রুমে ঢুকেছে। এবার সে সাহস করে পিছনে তাকায়, দেখতে পায় তার বিছানা অর্ধেক হুট করে দেবে গেছে। একটু পর মাথার বালিশও দেবে যায়, ঠিক যেন কেউ বিছানায় শুয়ে আছে। আরো অদ্ভুত ব্যাপার হলো তার বিছানাটা একটু পরপর কাঁপছিল, যেন ভূমিকম্প হচ্ছে। সে সাহস জোগাড় করে তার আলমারির উপর রাখা কোরআন শরীফটা বিছানার একটা কোণায় রেখে দেয়। হঠাৎ কি হলো সে বুঝতে পারল না। হুড়মুড় করে বিছানা থেকে কে যেন গায়ে কাঁটা দেওয়া মতো কানে তালা লাগানো আওয়াজ করে জানালা ভেদ করে পালিয়ে যায়। কয়েকদিন পর তার এক বন্ধু বাসায় বেড়াতে আসে। সেও বাসার ঘটনাগুলি সম্পর্কে জানত। রুমে ঢুকেই সে ওই আত্মাটাকে উদ্দেশ্য করে একটা গালি দেয়। রাত ঠিক 10টার দিকে তারা বসে কম্পিউটারে গেম খেলছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ধোপার কাপড় ধোয়ার সমন্বয় যেভাবে কাপড়কে মাটিতে আছাড় মারে, ঠিক সেভাবে কে জানি ওই বন্ধুটিকে আলমারির সাথে বসা অবস্থাতেই একটা আছাড় মারে। এতে চোয়ালটি ভেঙে যায়। উঠে দাঁড়ানো মাত্রই আবার তাকে মাটিতে আছাড় মারা হয়। আমার
বন্ধুটি কোনো মতে সাহস জুগিয়ে সামনে রাখা কোরআন শরীফটি সেই বন্ধুর কোলে উপর রেখে দেয়, আর তারপরেই বন্ধুটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আরও কিছু ঘটনা ঘটে। এই যেমন রাতের বেলা নামাজ পড়তে দাঁড়ালে কে যেন পিছন থেকে ধাক্কা দেয়, রাতে ঘুমানোর সময় কে যেন পা টেনে মাটিতে ফেলে দেয়, ঘুমানোর সময় কানের সামনে এসে ফিসফিস করে কথা বলে। শেষ যে খবর পেয়েছিলাম তা হলো ঘরটি বন্ধানো হয়েছে, বলে দেওয়া হয় দক্ষিণ দিকে জানলা যাতে কখনো খোলা না হয়। শুক্রবার রাত মানে ভূত আসার রাত। ইয়েস, শুক্রবার রাত মানে ভূত আসবে। আপনারা শুনছেন হরর এফএম 2.0। আজকেও বেশ কিছু ভয়ানক ঘটনা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের 5 নম্বর এপিসোড। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা মূলত ইমেল দিয়ে শুরু করব আজকের ঘটনা। আজ কোনো ভয়েস ক্লিপ নেই। আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutergolp@gmail.com। আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। গল্পটি লিখেছেন আহমেদ রুবেল। আমি ঠিক তার ভাষ্য মতেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 30 বছর আগে, 1990 সালের দিকে। আমি যার কাছ থেকে ঘটনাটি শুনি তার নাম সালাম মিয়া। আমি ঠিক তার ভাষায় পড়ছি। আমি সালাম মিয়া, বয়স 49 কি 50। আমি রোজ গ্রাম থেকে পায়ে হেঁটে ট্রেনে হকারি করতে যাই। আমি ট্রেনে করে পান সিগারেট বিক্রি করি। আমার গ্রাম থেকে স্টেশনের যাবার পথ একটা বড় কবরস্থানের পাশ দিয়ে পার হয়ে যেতে হয়। ঘটনাটি সেই কবরস্থান নিয়ে। ট্রেনে সব কিছু বিক্রি করার পর বাড়িতেই ফিরছিলাম। সেদিন ট্রেন ডিলে থাকায় বেশ খানিকটা দেরি হয়ে যায়। স্টেশন থেকে বের হওয়ার সময় দেখলাম রাত 1:30। এমন দেরি এর আগে হয়নি। তাও সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। আমি হেঁটে যাচ্ছি। প্রায় 30 মিনিট পর সেই কবরস্থানের কাছে চলে আসলাম। এখান থেকে আমার বাড়ি আরও 20 মিনিটের রাস্তা। কবরস্থানটি দেখার পর কেন জানি বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আগানোর ইচ্ছে ছিল না। এখন আর কোনো উপায়ও নেই যে ঘুরে যাব, কিন্তু সেখান দিয়ে যেতে হলে আরও ঘন্টাখানিক লাগবে। অযথা ঝামেলার কথা ভেবে বাদ দিলাম। শুনেছিলাম আগুন থাকলে নাকি ভূত জিন এরা কখনো কাছে আসে না, তাই সিগারেটটাতে টান না দিয়ে জ্বালিয়ে রাখলাম। 20-25 কদম আগানোর পর কবরস্থানটির একদম কাছে এসে পড়লাম। এখানকার কাহিনী জানার পর কোনো ওয়াচম্যান আর থাকে না। কেউ সাহস করে থাকলেও বেশি দিন টিকে না। শোনা যায় শয়তানের বাস এই কবরস্থানে। আমি মনে হালকা সাহস নিয়ে আগাতে থাকলাম। 10 মিনিট হাঁটার পরেও মনে হলো আমি সেখানটাতেই আছি। 1 ইঞ্চিও এগোতে পারিনি। কিন্তু আমি তো সেই কখন থেকেই হাঁটছি। হঠাৎ করে চাপা কান্নার শব্দ পেলাম। পিছু ফিরেই দেখি এক বাচ্চা, বয়স 2.5 থেকে 3 বছর হবে, বলের মতো কিছু একটা নিয়ে খেলা করছে। ভাবলাম এত রাতে এই বাচ্চা এখানে কেন? হয়তো কেউ ফেলে রেখে গেছে। তার কাছে গেলাম গুটি গুটি পায়ে। কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই উঠাতে পারলাম না। এইটুকু বাচ্চার শরীর এত ভারী ভাবা যায় না। যেই বাচ্চাটার বলে হাত দিলাম আমার দিকে হঠাৎ করে তাকালো। আমি সত্যি ভাবিনি এমনটা আমার জন্য অপেক্ষা করছে। বাচ্চাটার চোখ নেই, পুরোটা কালো, আর যেন কালো রক্ত বেয়ে বেয়ে পড়ছে, আর মুখ দিয়ে বলছে, বড় ভুল করেছিস সালাম, তোর এদিক দিয়ে আসা ঠিক হয়নি। হঠাৎ করে দেখি বাচ্চাটা উধাও। বলের জায়গায় যেন অন্য কিছু। একটু নিচু হয়ে দেখি একটা মাথা, কেটে ফেলা মাথা। ভালো করে খেয়াল করে দেখি সেটি আর কারো নয়, আমারই মাথা। পুরো শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি নড়তে পারছি না। আবারও সেই শব্দ, সেই কথা। ভুল করেছিস সালাম। এবার ফিরিয়ে তাকিয়ে দেখি একটা কুকুর, একদম কালো কুচকুচে, চোখটাও কালো, যেন অন্ধকারে ভাসছে। অবাক করার কাণ্ড, সে 2 পায়ে ভর করে দাঁড়িয়েছে, ঠিক মানুষের মতো, আর এক হাত দিয়ে একটি মাথা ধরে আছে। ভালো করে খেয়াল করে দেখি আবারও আমার মাথা। এবার আর নিজেকে সামলে রাখতে পারলাম না, সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। চোখ যখন খুলি
তখন নিজেকে কবরস্থানের ঠিক কিছু সামনে একটি মসজিদ ছিল, সেখানে পাই। সেখানকার হুজুর সাহেব আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল, তাকে সব ঘটনা বলার পর এসবের কারণ জানতে চাইলে বলেন, বাবা কিছুদিন আগে একটি বিত্তশালী পরিবারের 2 থেকে 3 বছরের বাচ্চাকে কয়েকজন তুলে আনে। তারা ঠিকমতো টাকা না পাওয়ায় বাচ্চাটির চোখ তুলে নিয়ে মাথা কেটে ফেলে। চোখ আর মাথা কুকুরকে দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য, আর বাকি দেহটুকু এখানেই কবর দেওয়া হয়। হয়তো জানাজা নামাজের অভাব, তাই বাচ্চাটি আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমরা শত চেষ্টা করেও তার আত্মার শান্তি আনতে পারছি না। হয়তো প্রতিশোধের আগুনে জ্বলছে। তিনি আরও বললেন, বাবা আর কিছুক্ষণ পর আজানের সময় হলে হয়তো তোমাকে আর পাওয়া যেত না। আমার এখনো মনে আছে, আমি 2 সপ্তাহ জ্বরে ভুগেছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি। এখনো স্বপ্নে সেই শব্দ আমার কানে বেজে উঠল। ভুল করেছিস সালাম, বড় ভুল করেছিস। চমৎকার ইমেলটি আমরা পড়ে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আপনাদের সঙ্গে ভয়ানক ঘটনা ঘটে থাকলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutergolpo@gmail.com। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। যারা ভূতে বিশ্বাস করে না বা করতে চান না, তাদেরকে আজকে একটি সত্য ঘটনা শোনাব। আমি সবসময় ঢাকা থেকে রাতে বাড়ি যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাতে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত প্রায় 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু, আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। সেই বলে চলে গেল। বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম 1টার দিকে। বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম হয়তো সবাই চলে গিয়েছে। আমি 2টো সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী 60 কিলোমিটার দূরে। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলোয় দুটো মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে। এই কালো আধার, অন্ধকার আর যে ভরা পূর্ণিমা, কিছুটা ভয় লাগলেও এমন রাতে একা একা হাঁটলে ভূত, প্রেত বা জিন এদের কথা একটু বেশি মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি করছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-একটা কাক বড্ড বেসুরো কণ্ঠে কাকা করছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সেই জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গা বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভেতর একটা ভয়ও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পেছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার ধরন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানেই নেই। আমি সোজা কদমতলী গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইছি। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে যেন কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছেন, আর ওইখান থেকেই কান্নার আওয়াজটা আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ডাকবো ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম।
বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছে তা ছিল এইরকম। 88 সালের বন্যার সময় নৌকায় করে পরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী এলাকায় নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠে এলেও কনে আর উঠতে পারেনি। সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়। আরও অনেকেই দেখেছে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবে। ধন্যবাদ। চমৎকার একটি ইমেল আমরা পড়ে ফেললাম, আশা করি সকলের ভালো লাগবে। আসলে এই ব্যাপারটা অদ্ভুত। সব বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের একটি আড্ডা দেওয়ার জায়গা থাকে, নির্দিষ্ট কোনো একটা জায়গা। সেখানে হঠাৎ করে একদিন গেলেন রাতের বেলা, গিয়ে দেখলেন কেউ নেই। হঠাৎ কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হতে আপনিও পারেন। এমন কোনো ঘটনা আপনার কাছে থাকলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের জিমেলে। আমাদের জিমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutergolpo@gmail.com। কমেন্ট করে জানিয়ে দেবেন ঘটনাটি কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করতে পারেন। শুক্রবার রাত মানে ভূত আসার রাত। ইয়েস, শুক্রবার রাত মানে ভূত আসবে। আপনারা শুনছেন হরর এফএম 2.0। আজকেও বেশ কিছু ভয়ানক ঘটনা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের 5 নম্বর এপিসোড। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা মূলত ইমেল দিয়ে শুরু করব আজকের ঘটনা। আজ কোনো ভয়েস ক্লিপ নেই। আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল শুক্রবার রাত মানে ভূত আসার রাত। তিনি যেভাবে লিখেছেন, এখন যে ঘটনাটি লিখব সেটি আমার নানার কাছে শোনা। আমার নানা একজন ফকির। একদিন আমার নানা ও তার এক চাচা দুজন মিলে একটি কলই ক্ষেত রাখে গাভীকে খাওয়ানোর জন্য। আমার নানা তার চাচাকে বলে খুব সকালে ডাক দিতে, কারণ গৃহস্থ বাড়ি দিনে অনেক কাজ থাকে। তো তার পরের দিন আমার নানাকে খুব সকালে ডাক দেওয়া হয়। আমার নানা বলল, সবে মাত্র ঘুম আসলাম, এত তাড়াতাড়ি ভোর হয় কেমনি? জ্যোৎস্নার রাত ছিল, যে কারণে নানা বুঝতে পারেনি ভোর নাকি গভীর রাত। সে খুব তাগাদা করে নানাকে বলল, বেলা উঠে গেলে তাড়াতাড়ি আয়। আমার নানা তার সাথে হাঁটতে শুরু করলো। নানা অনেক দ্রুত হাঁটছে, তবুও তার সাথে হেঁটে পারছে না। নানার থেকে সব সময় 20 থেকে 25 হাত সামনে থাকতো আর বারবার বলতো, তাড়াতাড়ি আয়। আমার নানা কিছুক্ষণ পর ভাবে, আমার চাচা আমাকে রেখে কোনোদিন আগে যাবে না। তারপর নানা তার চাচার পায়ের দিকে চাইলো, দেখলো তার পা মাটিতে নেই, মাটি থেকে বেশ খানিকটা উপরে। এই দেখে নানা দৌড় দিয়ে বাড়িতে আসে। নানা বেশ ভয় পায়নি, কারণ তার সাথে এরকম আগেও হয়েছে। তারপর নানা বাড়ি এসে শুয়ে পড়ে। অনেকক্ষণ ঘুম দেবার পর চোখ মেলে দেখেন তার চাচা তাকে ডাকছেন। উঠে কোলই কেটে আনে। গল্পটি 100% সত্যি। আমার নানা নানি, দাদা দাদি ও বাবার কাছ থেকে শোনা অনেক সত্য ঘটনা আমি জানি। গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ঘটনাটি কেমন। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন সিরাজুল ইসলাম পঞ্চগড় থেকে। শুক্রবার রাত মানে ভূত আসার রাত। ইয়েস, শুক্রবার রাত মানে ভূত আসবে। আপনারা শুনছেন হরর এফএম 2.0। আজকেও বেশ কিছু ভয়ানক ঘটনা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের 5 নম্বর এপিসোড। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা মূলত ইমেল দিয়ে শুরু করব আজকের ঘটনা। আজ কোনো ভয়েস ক্লিপ নেই। আপনারা চাইলে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutergolpo@gmail.com। আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। গল্পটি লিখেছেন আহমেদ রুবেল। আমি ঠিক তার ভাষ্য মতেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 30 বছর আগে, 1990 সালের দিকে। আমি যার কাছ থেকে ঘটনাটি শুনি তার নাম সালাম মিয়া। আমি ঠিক তার ভাষায় পড়ছি।
আমি সালাম মিয়া, বয়স 49 কি 50। আমি রোজ গ্রাম থেকে পায়ে হেঁটে ট্রেনে হকারি করতে যাই। আমি ট্রেনে করে পান সিগারেট বিক্রি করি। আমার গ্রাম থেকে স্টেশনের যাবার পথ একটা বড় কবরস্থানের পাশ দিয়ে পার হয়ে যেতে হয়। ঘটনাটি সেই কবরস্থান নিয়ে। ট্রেনে সব কিছু বিক্রি করার পর বাড়িতেই ফিরছিলাম। সেদিন ট্রেন ডিলে থাকায় বেশ খানিকটা দেরি হয়ে যায়। স্টেশন থেকে বের হওয়ার সময় দেখলাম রাত 1:30। এমন দেরি এর আগে হয়নি। তাও সিগারেট জ্বালিয়ে হাঁটা শুরু করলাম। আমি হেঁটে যাচ্ছি। প্রায় 30 মিনিট পর সেই কবরস্থানের কাছে চলে আসলাম। এখান থেকে আমার বাড়ি আরও 20 মিনিটের রাস্তা। কবরস্থানটি দেখার পর কেন জানি বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আগানোর ইচ্ছে ছিল না। এখন আর কোনো উপায়ও নেই যে ঘুরে যাব, কিন্তু সেখান দিয়ে যেতে হলে আরও ঘন্টাখানিক লাগবে। অযথা ঝামেলার কথা ভেবে বাদ দিলাম। শুনেছিলাম আগুন থাকলে নাকি ভূত জিন এরা কখনো কাছে আসে না, তাই সিগারেটটাতে টান না দিয়ে জ্বালিয়ে রাখলাম। 20-25 কদম আগানোর পর কবরস্থানটির একদম কাছে এসে পড়লাম। এখানকার কাহিনী জানার পর কোনো ওয়াচম্যান আর থাকে না। কেউ সাহস করে থাকলেও বেশি দিন টিকে না। শোনা যায় শয়তানের বাস এই কবরস্থানে। আমি মনে হালকা সাহস নিয়ে আগাতে থাকলাম। 10 মিনিট হাঁটার পরও মনে হলো আমি সেখানটাতেই আছি। 1 ইঞ্চিও এগোতে পারিনি। কিন্তু আমি তো সেই কখন থেকেই হাঁটছি। হঠাৎ করে চাপা কান্নার শব্দ পেলাম। পিছু ফিরেই দেখি এক বাচ্চা, বয়স 2.5 থেকে 3 বছর হবে, বলের মতো কিছু একটা নিয়ে খেলা করছে। ভাবলাম এত রাতে এই বাচ্চা এখানে কেন? হয়তো কেউ ফেলে রেখে গেছে। তার কাছে গেলাম গুটি গুটি পায়ে। কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই উঠাতে পারলাম না। এইটুকু বাচ্চার শরীর এত ভারী ভাবা যায় না। যেই বাচ্চাটার বলে হাত দিলাম, আমার দিকে হঠাৎ করে তাকালো। আমি সত্যি ভাবিনি এমনটা আমার জন্য অপেক্ষা করছে। বাচ্চাটার চোখ নেই, পুরোটা কালো, আর যেন কালো রক্ত বেয়ে বেয়ে পড়ছে, আর মুখ দিয়ে বলছে, বড় ভুল করেছিস সালাম, তোর এদিক দিয়ে আসা ঠিক হয়নি। হঠাৎ করে দেখি বাচ্চাটা উধাও। বলের জায়গায় যেন অন্য কিছু। একটু নিচু হয়ে দেখি একটা মাথা, কেটে ফেলা মাথা। ভালো করে খেয়াল করে দেখি সেটি আর কারো নয়, আমারই মাথা। পুরো শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি নড়তে পারছি না। আবারও সেই শব্দ, সেই কথা। ভুল করেছিস সালাম। এবার ফিরিয়ে তাকিয়ে দেখি একটা কুকুর, একদম কালো কুচকুচে, চোখটাও কালো, যেন অন্ধকারে ভাসছে। অবাক করা কাণ্ড, সে 2 পায়ে ভর করে দাঁড়িয়েছে, ঠিক মানুষের মতো, আর এক হাত দিয়ে একটি মাথা ধরে আছে। ভালো করে খেয়াল করে দেখি আবারও আমার মাথা। এবার আর নিজেকে সামলে রাখতে পারলাম না, সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। চোখ যখন খুলি তখন নিজেকে কবরস্থানের ঠিক কিছু সামনে একটি মসজিদ ছিল সেখানে পাই। সেখানকার হুজুর সাহেব আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল। তাকে সব ঘটনা বলার পর এসবের কারণ জানতে চাইলে বলেন, বাবা কিছুদিন আগে একটি বিত্তশালী পরিবারের 2 থেকে 3 বছরের বাচ্চাকে কয়েকজন তুলে আনে। তারা ঠিকমতো টাকা না পাওয়ায় বাচ্চাটির চোখ তুলে নিয়ে মাথা কেটে ফেলে। চোখ আর মাথা কুকুরকে দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য, আর বাকি দেহটুকু এখানেই কবর দেওয়া হয়। হয়তো জানাজা নামাজের অভাব, তাই বাচ্চাটি আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমরা শত চেষ্টা করেও তার আত্মার শান্তি আনতে পারছি না। হয়তো প্রতিশোধের আগুনে জ্বলছে। তিনি আরও বললেন, বাবা আর কিছুক্ষণ পর আজানের সময় হলে হয়তো তোমাকে আর পাওয়া যেত না। আমার এখনো মনে আছে আমি 2 সপ্তাহ জ্বরে ভুগেছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি। এখনো স্বপ্নে সেই শব্দ আমার কানে বেজে উঠল। ভুল করেছিস সালাম, বড় ভুল করেছিস। চমৎকার ইমেলটি আমরা পড়ে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আপনাদের সঙ্গে ভয়ানক ঘটনা ঘটে থাকলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sendbhutergolpo@gmail.com। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। শুক্রবার রাত মানে ভূত আসার রাত।
সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি হরর FM 2.0 বাংলার আরও একটি নতুন এপিসোড। আজকে চমৎকার দুটি ভৌতিক ঘটনা দিয়ে শুরু করব আজকের এপিসোড। প্রথম ঘটনাটি আমাদের শোনাবেন আমাদের একজন গেস্ট। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ধন্যবাদ। হরর FM 2.0 বাংলা। আমি বকুল রানী ঘোষ। আমার বাবার দাদুর নাম হচ্ছে মাহিন্দ্র ঘোষ। উনি তন্ত্র সাধনায় পারদর্শী ছিলেন। তৎকালীন সময়ে উনি ভূত প্রেত নিয়ে অনেক অলৌকিক ঘটনাই করতেন, কিন্তু ওনার নিজের একটা সমস্যা ছিল। সেটা হচ্ছে যারা এই তন্ত্র সাধনা নাকি আগে করতো, তারা সন্ধ্যার পরে ঘর থেকে বেরোইতে পারতো না। যদি কোনো কারণবশত তাকে দিনের বেলা বেরোইলেও সন্ধ্যা হয়ে যেত ঘরে ফিরতে, তাহলে সেই পথে তাকে অনেক কায়দা করা লাগতো। যেমন একদিন উনি ঘোষ ছিল, তো দইয়ের অর্ডার থাকতো, দইয়ের ব্যবসা করতো। তা বড় বড় বিয়ে অনুষ্ঠানে যদি দই দিতে যেত, আস্তে আস্তে যখন দইয়ের অর্ডার দিয়ে ফেরার পথে অনেক রাত হয়ে যেত। তখনকার সময় তো যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো ছিল না। রাস্তাঘাটে আস্তে আস্তে নৌকায় অনেক সমস্যা করে আসা লাগতো গ্রামের বাড়ি। তা আসার পথে যদি সময় রাত হয়ে যেত, রাত হলে ওনাকে নাকি অনেক কষ্ট করা লাগতো। কী জন্যে? উনি যে তন্ত্র সাধনা করত, যাদের নিয়ে ভূত প্রেত নিয়ে চলাফেরা করত, ওরা রাত হলে কিন্তু ওনাকে মেরে ফেলার করতো। আর ওনার ওই ভূত প্রেত থেকে বাঁচার জন্য যদি সন্ধ্যা হতো, রাত্রেবেলা ওনাকে মন্ত্র পড়ে কুণ্ডলী কেটে সেই রাত সেখানেই থাকতে হতো। যদি সেই কুণ্ডলীর বাইরে উনি রাতের অন্ধকারে বেরোইতো, তাইলে ওনাকে মেরে ফেলতো। উনি যদি কোনো কারণে কোথাও যেতে রাত হতো, ওই কুণ্ডলীর মধ্যেই রাত থাকতো। যদি পথে ভাগ্যবশত কোনো লোক দেখা হতো, কোনো লোকের সঙ্গে যদি বলতো যে ঘোষমশাই আপনি কি করতেছেন, তখন উনি ওই ভিতর থেকে বলতো তোমরা আমাকে একটু নিয়ে বাড়ি পৌঁছে দাও। তাইলে যদি কেউ পথচারী থাকতো, যদি দেখা হতো, তাইলে বলতো, নাইলে ওই রাতই ওনাকে ওই কুণ্ডলী কেটে সারা রাত ভোরের অপেক্ষায় থাকা লাগতো। আমি এখন চলে যাচ্ছি আমার গল্পের মূল ঘটনায়। এটা সত্যিকারই বাস্তব ঘটনা। এটা হচ্ছে সম্ভবত ব্রিটিশের সময় আমার ঠাকুমার বাবা, মানে আমার দাদি, তার বাবা ছিলেন তন্ত্রমন্ত্র সাধনায় খুব পারদর্শী। উনি ভূত প্রেত নিয়েই অনেক কারবার করত। তখনকার দিনে অনেক অলৌকিক ঘটনা উনি ঘটিয়েছেন ওদের সাহায্যে অনেক অলৌকিক ঘটনাই সে ঘটিয়েছেন। তার ভিতর থেকে আমার বাবার মুখে শোনা একটা গল্প আমি সেটা আপনাদের বলছি। সেটা হলো, বেশ আমার বাবা যখন ছোট ছিল, দাদু বাড়ি বেড়াইতে যাইতো, তখন একদিন বাবা দাদুর সঙ্গে অনেক আলাপচারিত করতো। বললো যে দাদু, পাশেই ওনাদের একটা খাত ছিল, অনেক বড় খাতটা। তা কিষানের সাথে মিট করা হলো। কিষানরা বলল যে অনেক খরচ, টাকা পয়সা নিবে, অনেক ঘুরতে অনেক টাকা লাগবে, মাটি। তখন বললো ভাই কি করা যায়। দাদুর বাবা আর কি, আমার বাবাকে তার দাদু বলতেছিল যে ভাই তাহলে কি করা যায়, এত টাকা দিয়ে তো এই খাত ভরতে পারবো না আমি, তাইলে একটা কাজ করি, দেখি আমার সাঙ্গপাঙ্গকে দিয়ে কিছু করা যায় নাকি। তখন আমার বাবার একটু ছোট ছিল, তো একটু আগ্রহী থেকে যায়। তো বললো যে দাদু তাহলে কি করবা? তাহলে বললো যে শোনো, চলো আমার সাথে বাজারে। তা বিকালবেলা বাজারে গেল, হাটে যায় 10-15 কেজি চাল, 2টা বড় বড় গজার মাছ কিনে আনলো। বাড়িতে এসে তার স্ত্রীকে বলল যে এগুলো সব রান্না করো। বড় তাফালির চুলায় এই ভাতগুলো রান্না করা হলো। আর ওই যে চুলার আগুন ছিল, সেই আগুনের মধ্যে ওই গজার মাছ দুটোকে পোড়া দেওয়া হলো। আর কিছু কলাপাতা, বড় বড় করে কলাপাতা সংগ্রহ করা হলো। আমার বাবা তার সাথে সাথেই ছিল। আর এই ঘটনাগুলো আমার বাবাই আমাকে বলেছে। কলাপাতাগুলো সেই দাদুর সাথে যে ভাত যখন রান্না করা হলো, মাছ পোড়ানো হলো, কলাপাতাগুলো নিয়ে দূরে জমির আইলে চলে গেল। সেখানে গিয়ে কলাপাতাগুলো বিছায়ে সেই ভাতগুলো সেটের উপরে সুন্দর করে রেখে
মাছ দুটোকে তার পাশে রেখে দিয়ে আসলো। এটা দিতে দিতে ধরেন সন্ধ্যা হয়ে গেল। তারপরে চলে আসলো দাদু আর নাতি। আসার পরে বলল দাদু তার নাতিকে যে ভাই, রাত্রে কিন্তু অনেক শব্দ হবে, তুমি কিন্তু উঠবা না বিছনা থেকে, আর সকালবেলা যা দেখার দেখবা। তো বাবার তো সারা রাত আর ঘুম হলো না, কি করবে চিন্তায়। কিছুক্ষণ পরে যখন রাত গভীর হওয়া শুরু করলো, তখন ঘুম নাই, দাদুর পাশে বসে রয়েছে। আর দাদু যা করার তো সে করতেইছে, তার তন্ত্রমন্ত্র। তারপরে অনেক রাত যখন হইলো, তখন অনেক জোরে জোরে শব্দ, অনেক ভয় পেয়ে আবার দাদুরে জড়াই ধরতেছে, কইল না ভয় নাই। তারপরে সকাল হোক এই অপেক্ষায় রইল। সকাল যখন হইল, তখন দাদুর কাছে দৌড়ে, দাদু চলো দেখি তো খাদের অবস্থা কি। তা বললো যে চলো। তারপরে দাদুর সাথে গিয়ে আমার বাবা সেই খাদ যায় দেখলো পুরাটা বড় বড় মাটির ঢেলায় ভরে গেছে। আর কইলো চলো জমিতে যাই ভাই। যায় সেই জমির আইলের যে খাবার দেয়া ছিল, ভাত আর গজার মাছ পোড়া, সেগুলো সেখানে শেষ। আসলে এই ভৌতিক ঘটনা আমরা যেগুলোকে এখন ব্ল্যাক ম্যাজিক বলি, এগুলো আগে অনেকটাই রিয়েল ছিল, যার কারণে মানে বাস্তব ঘটনা সেই দাদু কিংবা নাতিদের কাছ বলা সেই ঘটনাগুলি একেবারেই মিথ্যে না। ধন্যবাদ সবাইকে। চমৎকার একটি ঘটনা শুনে ফেললাম আমরা আন্টির কাছ থেকে। আশা করছি সকলের ভালো লাগবে ঘটনাটি। কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লাগলো, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ঘটনা শোনার জন্য। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় গেস্টের কাছে এবং শুনবো তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। আমার নাম শাওন, আমি এখন অনার্স দ্বিতীয় বর্ষে আছি। তো ঘটনাটি হচ্ছে ক্লাস 9-এ, যখন আমি আমারই এলাকায় এক স্কুলে পড়ালেখা করতাম, তখনকার কাহিনী। তো দিনটি ছিল মঙ্গলবার, এপ্রিল মাস। ডেটটা আমার সম্ভবত মনে নেই, কিন্তু হবে আর কি, গরম আম, গুটি গুটি আম, কিছু কিছু মনে আছে। তবুও বলছি আমার ঘটনাটি। তো আমি একটা টিউশন নিতাম, টিউশনটা ছিল 7টা থেকে 8টা পর্যন্ত। তো আমি টিউশন থেকে আসার পথে প্রায় আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট পথে অনেকটাই দেরি করতাম। তো দেরি করতে করতে একদিন দেখি যে 9:45 বাজে, হ্যাঁ তো এরকমই। তো আমি বাসায় আসতে আসতে, আমার কাছে তখন ফোন ছিল না, ছিল একটা ছোট বাটন ফোন, ছোট্ট একটা লাইট। তো আমি গান বাজিয়ে সুন্দর করে আস্তে আস্তে আসছি। তো নিজের এলাকায় আসছি, তো একটা মোড় আছে, মোড়টা পার হয়েছি, তখনই গেল হট করে কারেন্ট চলে। হঠাৎ করে কারেন্ট যাওয়ার পরে কেমন জানি মনে হলো আমি একা, খুব একা, ভীষণ একা। আমার আশেপাশে পিছনে সামনে কেউ নেই, কেউ নেই। হঠাৎ কেমন জানি ভয় ভয় করতেছে, মানে গাটা কেমন জানি ভারী ভারী, গায়ের কাঁটাগুলো কেমন জানি শিরা দিয়ে উঠল। অনেক ভয়ানক একটা বিষয়। তো হঠাৎ করে আমি যখন একটা আম গাছের কাছে আসলাম, আম গাছ, নারকেল গাছ, জিগা গাছ একসাথে ছিল, লিচি গাছ। তো এই গাছের কাছে আসার পরে এখন হঠাৎ করে দেখে কি আম গাছের ঝড় হচ্ছে, একটু আটটু ঝড় না, অনেকটাই ঝড়, শুধু আম গাছে, আর কোনো জায়গায় না। তো আমি প্রশ্ন করলাম, কে ওখানে, কারা তোমরা? একসাথে অনেকগুলো দেখি কি, মানে কোনো কথা বলো না, একসাথে অনেক অনেক অনেক, মানে ঝড়ের মতো 4-5টা ডালে এরকম আর কি ঝাঁকাঝাঁকি শব্দ হচ্ছে। তো আমি মনে করছি হয়তো ছোট পোলাপান বা কেউ না কেউ হবে, আমটাম খাচ্ছে হয়তো। তো
তো আমি দিকে হঠাৎ করে লাইট দিতেই আমি কিছু দেখতে পাইনি, বাট ওই যে গাছগুলা যে নড়তেছে ওইটা আমি দেখতে পারছি হালকা আবছা আলোতে, ছোট লাইট আমার কাছে। তো আমি আবার প্রশ্ন করলাম, কে তোমরা, কারা, এখানে কি করো? তো প্রায় 6টা 7টা এমন বিকট হাসি আসলো যা আমি কল্পনাও করতে পারি না। মানে কার্টুনে যেমন হাসি হুবহু ওই রকম হাসি 7-8টা একসাথে। আমাকে ঘিরে ধরলো ভয়। আমি স্যান্ডেল, আমার পায়ে স্যান্ডেল ছিল, স্যান্ডেল দুইটা আমি হাতে নিয়ে এক দৌড় দিলাম। এক দৌড় দেওয়ার পরে আমি রাস্তায় হুচুট খেয়ে পড়ে গেছি। হুচুট খেয়ে পড়ে যাওয়ার পরে একজনের সামনে ধরে উঠাইছি। উঠানোর পরে তারপরে চলে আসলো কারেন্ট আসার পর তার বাসায় নিয়ে গেল। তো ওই বাসায় এক দাদি ছিল, দাদি আমাকে ঠান্ডা পানি দিল। উনি বিষয়টা বুঝছে যে আমার কি হয়েছে, আমার চোখ মুখ দেখে, আমার ভয়টা দেখে উনি বুঝছে। আমাকে ঠান্ডা পানি দিল, আমাকে আরো কি কি করলো আমার খেয়াল নেই অতটা। তো এটা করার পরে বললো যে বাসায় যাও, বাসায় যেয়ে 1 কলস জল আর একটা জবা ফুল দিয়ে চান করে নেবা, তাহলে তোমার ভয় কেটে যাবে। তো হ্যাঁ, আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে সবাইকে এই ঘটনা বললাম। তারপরে আমাকে ওই নিয়ম মাফিক গোসল বা চান করানো হলো। তারপরে আমার আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা লিসেনার। ধন্যবাদ সবাইকে।